রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ হিসাব বিজ্ঞানের প্রশ্ন। আজকে যদি আমরা এটা সমাধান করি তাহলে দেখতে পাবো 20টার ভিতর থেকে 13টাই প্রশ্ন বিগত বছর থেকে কমন এসেছে। সো 20টা থেকে 13টার ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো আমরা আজকে এগুলো সমাধান করি। 1 নম্বরে দেখতে পাচ্ছি যে হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়, আমরা জানি নামিক হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। তো মূলধনও হবে না, অনুপার্জিত আয় তো হবেই না, কারণ এটা দায়। অগ্রিম বীমাও হবে না, উত্তোলন। সঠিক অ্যান্সার হবে উত্তোলন। পরবর্তী কোশ্চেন, একটি মজুদ পণ্য ক্রয় মূল্য ছিল 15,500 টাকা ও বাজার মূল্য হচ্ছে 12,500 টাকা। বছর শেষে মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে এটি সঠিক হিসাবভুক্ত হলে ব্যবসায় মুনাফার উপরে কিরূপ প্রভাব ফেলবে? সো এটা আমরা ফার্স্টে আমরা ডিসিশন নিব, আমরা আসলে টাকা ধরবো কোনটা, টাকা কি যেটা বেশি এটা ধরবো না যেটা কম। তো আমরা হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা এটা সব থেকে কম মূল্যটা ধরবো, অর্থাৎ 12,500 টাকা। তারপরে যেটা বিবেচনা করব যে আমি আসলে মজুদ পণ্য তো বিক্রিত অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় করি। তো আমার যত বেশি মজুদ পণ্য বেশি থাকবে তত বেশি ব্যয় কম হবে। সো এখন যদি এটা অ্যাডজাস্টমেন্ট করি তাহলে আমাদের 12,500 টাকা মুনাফা বাড়বে। সো সঠিক অ্যান্সার হচ্ছে গিয়া 12,500 টাকা আমার মুনাফা বৃদ্ধি পাবে। 3 নম্বর প্রশ্ন অনেকবার আসছে, আমরা শুধুমাত্র মেনশন করতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 এবং আরো আমরা মেনশন করতে পারি নাই। আমরা যদি আরো খুঁজতাম তাহলে আরো পাওয়া যায় এবং এটা আমি অনেকবার দেখেছি। আমি নিজেও যখন এডমিশনের প্রস্তুতি নিয়েছি তখন এটাও আমি দেখেছি, তার মানে আরো আগে আরো আগেও আছে কোশ্চেনটা। সো সবথেকে কমন কোশ্চেন এবং সহজ কোশ্চেন, এটা আপনার ইন্টারমিডিয়েট ও এইচএসসি তে পাইছেন আশা করি। পাওনাদারকে দেয়া পাওনাদারকে দেয়া ভালোভাবে বুঝি, পাওনাদারকে দেয়া 3,520 টাকা চেয়ে ভুলে নগদান বইতে আমি দেখাইছি গিয়ে 3,250 টাকা। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে করা হবে? সো আমাদের চেক ছিল 3,520 টাকার। আমি তাকে আমি দিছি 3,520 টাকা, বাট নগদান বইতে আমি দেখাইছি 3,250। সো এই দুইটার ডিফারেন্স গিয়ে 270 টাকা। সো আমি এখন আমি যেহেতু পাওনাদারকে দিয়েছি তার মানে নগদান বই থেকে মাইনাস করতে হবে, তার মানে আমাকে 270 টাকা নগদান বই থেকে বিয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেন যদি দেখি যে মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি কার্যকর? যখন মূল্যস্ফীতি হয় তখন সব থেকে বেশি কার্যকর গিয়ে লিফো, যে মার্কটা লাস্টে আসছে ওটা আমরা লাস্টে ছেড়ে দিব। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে আর্থিক প্রতিবেদন মান নির্ধারণ করে, এটা আসলে আইসিএবি করে, এটা বলার কিছু না, এটা আইসিএবি। এটা জিএসটি তে আসছে 24-25-এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-16-তে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 5-6 সালেও আসছে। নেক্সট কোশ্চেন, নিট বিক্রয় ও মোট মুনাফা যথাক্রমে আমাদের দেয়া আছে 30,000 ও 6,000 টাকা। ক্রয় মূল্যের উপরে মুনাফার হার চাইছে। সো আমরা এখানে মোট মুনাফা দেয়া আছে আর নিট বিক্রয় দেয়া আছে। সো মোট মুনাফা, নিট বিক্রয় থেকে মোট মুনাফা যদি বিয়োগ করি তাহলে আমরা বিক্রয় পাবো, মানে তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। তো আমাদের নিট বিক্রয় 30,000 টাকা, সেখান থেকে আমরা বিয়োগ করবো মোট মুনাফা। মোট মুনাফা আমাদের 6,000 টাকা, তাহলে আসে 24,000 টাকা। 24,000 টাকার বলছে এই টাকার উপরে করতে বলছে, তার মানে আমরা আরেকটা কাজ করি, এখানে বলছে যে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার। সো আমাদের তাহলে এই টাকার উপরে অর্থাৎ এই টাকা নিচে যাবে 24,000 টাকা, আর 6,000 টাকা আমাদের নিট মুনাফা, এটা উপরে যাবে, 0 কাটা, সাইড 24 1/4, 1/4 মানে আমরা বলতে পারি 25%। কত পার্সেন্ট? 25%। সো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 25%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, আমরা একটু ক্লিয়ার করে দেখাই। নেক্সট কোশ্চেনে এখানে বলা আছে একটি মেশিন
তার মেশিনের আয়ুষ্কাল হচ্ছে, আসলে মেশিনের মূল্য দেয়া আছে, মূল্য 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 50,000 টাকা, সংস্থাপন খরচ 20,000 টাকা, প্রত্যাশিত আয়ুষ্কাল মানে এক্সপেক্টেড যে তার যে আয়ুষ্কাল সেটা হচ্ছে 4 বছর, এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 35,000 টাকা। কর্মহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের মেশিনের অবচয় কত আর কি? দ্বিতীয় বছর অবচয় কত? সো আমরা অবচয় চাইছি, আর এইটা হচ্ছে ক্রমহ্রাসমান। সো ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশের মূল্য দরকার নাই। তাহলে আমরা ফার্স্টে আমাদের ক্রমহ্রাসমানে অবচয় হার বের করব। তো অবচয় হার বের করব কিভাবে? সংক্ষেপে দেখাই। আমরা উপরে দিব 100, নিচে দিব বছর মানে 4 বছর, গুণ দিব হচ্ছে 2। তাহলে এটা দিয়ে এটা যদি আমি ভাগ করি তাহলে পাই হচ্ছে 25 গুণ 2, তাহলে হয় 50%। তার মানে প্রতি বছর 50% করে কমবে। প্রতি বছর যদি 50% করে কমে, তাহলে আমাদের মেশিনের মূল্য হচ্ছে, মেশিনের গায়ে মূল্য ছিল 5 লক্ষ টাকা, আরো সংস্থাপন খরচ মিলে আমাদের লাগছে আরো 50 আর 20 70,000 টাকা। তাহলে এখানে দাঁড়াচ্ছে 5,70,000 টাকা। সো এই টাকার উপরে আমরা 50% যদি করি, অর্থাৎ আমরা যেটা অর্ধেক করে দিব, জাস্ট 50% মানে কি অর্ধেক, 2 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা পাই 2,85,000 টাকা। 2,85,000 হইলো আমরা 1 বছর পরে, দ্বিতীয় বছর অবশ্যই হবে এর অর্ধেক। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করি, ভাগ করি। ফার্স্ট আমরা ধরে নিলাম যে এখানে আছে 2,80,000 টাকা। 2,80,000-কে 2 দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াবে 1 লক্ষ। 2 লক্ষকে ভাগ করলে হয় 1 লক্ষ, আর 1,40,000। 1,40,000 টাকা আমার দাঁড়াইলো। আর আমি যে 5,000 টাকা বাকি রাখছি, এই 5,000 টাকার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2,500। এর মোট দাঁড়াইলো 1,42,500। সো আমরা এটা ক্যালকুলেটর ছাড়াই করলাম। পরীক্ষা আপনারা এটা করতে হবে ক্যালকুলেটর ছাড়াই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের মেশিনের অবচয় হবে হচ্ছে 1,42,500। এটা আমরা এখানে বের করে দেখাইছি যে আসলে কিভাবে হয়েছে এটা। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন যদি দেখি, এখানে নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? তো রূপান্তর ব্যয়ের অংশ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয় বের করতে লাগে না। নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণী দেখানো হয়? আমাদের নগদ প্রবাহ বিবরণী আসলে দুই ভাবে তৈরি করা যায়, যেটাকে আমরা ক্যাশ ফ্লো বলি। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। সো এখানে হচ্ছে প্রত্যক্ষ মানে ডাইরেক্ট ডাইরেক্ট পদ্ধতির ক্ষেত্রে আসলে তৈরির ক্ষেত্রে কোনটা আমাদের হচ্ছে দেখানো হয়, কোনটা দেখানো হয়? দেখানো হচ্ছে সরবরাহকারীকে নগদ প্রদান। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো। এই বন্টনকৃত শেয়ারকে কি বলা হয়? একটা অনুপাত দিছে। সো এইটাকে আমরা কি বলবো? একটা কোম্পানি শেয়ার মালিকদের 5:1 অনুপাতে হচ্ছে কি করলো, শেয়ার দিল। সো এইটাকে আমরা কি বলবো? তো এক্ষেত্রে আমাদের এটা কমন কোশ্চেন, এটা বিগত অনেক সালে আসছে। আমরা যদি দেখি এটা এটা আসছে হচ্ছে, গুচ্ছে আসছে 24-25-এ, এরপরে আসছে হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে। সো এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে বোনাস শেয়ার। এটা কি হবে? এবং হচ্ছে আপনি এটা ম্যানেজমেন্টও পাবেন, ম্যানেজমেন্টও এই সেম কোশ্চেন আছে, এবং ম্যানেজমেন্ট থেকেও বিগত বছর এটা এই কোশ্চেন এসেছে, সেম কোশ্চেন। সো যদি হচ্ছে বিনামূল্যে, এখানে বিনামূল্যে কথা উল্লেখ আছে, তো বিনামূল্যে থাকলে এটা বোনাস শেয়ার হিসেবে আমরা বিবেচিত করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলে এটা প্রতি বছরই আসে। ঢাকা 23-এ, ঢাকা 21-এ, ঢাকা 19-এ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো অনুপার্জিত আয় হচ্ছে দায়, দায়ের সমন্বয় করলে আমার দায় কমবে আর আয় বৃদ্ধি পাবে। অপশন এ। নেক্সট কোশ্চেন যদি দেখি যে, কালান্তিক মজুত রক্ষণ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানি খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকবে না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 এবং 11-12-তে আসছে। সো কালীন বা কালান্তিক বলতে এটা নির্দিষ্ট সময় পর করে। সো এইসব প্রতিষ্ঠানে কি আমাদের হচ্ছে গিয়ে ক্রয়ও থাকে, ক্রয় পরিবহনও থাকে, ক্রয় বার্তাও থাকে, শুধুমাত্র থাকে না বিক্রয়কৃত পণ্যের ব্যয়।
বিক্রিকৃত পণ্যের ব্যয় এখানে উল্লেখ থাকে না। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে প্রারম্ভিক মজুত পণ্য দেয়া আছে 10,000 টাকা, পণ্য ক্রয় 32,500, সমাপনী মজুত পণ্য 9,500। আর এখানে আছে লাভের লাভের ব্যয় হচ্ছে গিয়ে 20%। কোশ্চেনটা হচ্ছে এরকমের যে এখানে আমাদের বলতে লাভের ব্যয় দেয়া আছে, এভাবেই আসছে কোশ্চেনে, এবং বিক্রয়কৃত পণ্যের ব্যয় কত, বিক্রয়কৃত পণ্যের ব্যয় চাইছে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের সমাপনী মজুত পণ্য আছে, ক্রয় আছে, আর হচ্ছে গিয়ে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে। তাইলে আমরা চাইলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করবো কিভাবে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ করব। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000 টাকা, আমাদের ক্রয় হচ্ছে 32,500, যেটা যোগ করলে পাই হচ্ছে আমরা 42,500। এখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য হচ্ছে 9,500 টাকা বিয়োগ করব। তো 9,500 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে 9,500, 9,000 বিয়োগ করলাম, তাহলে আমাদের হচ্ছে শূন্য হলো, 9 আছে কত হলো, 12 হবে, 3 হাতে আছে আমার 1, 3, 33,000 চাইছে হচ্ছে বিক্রয়কৃত পণ্যের ব্যয়। সো বিক্রয়কৃত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 33,000 টাকা আমরা পাইলাম। যেখানে সঠিক অ্যান্সার হচ্ছে 33,000 টাকা। নাম্বার 14, একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন ধরনের হিসাব অনুপস্থিত থাকে? সো একতরফার ক্ষেত্রে আমাদের নামিক হিসাব থাকে না। সঠিক অ্যান্সার হচ্ছে নামিক হিসাব। আলী কোম্পানি 500 টাকার সাপ্লাইস ক্রয় ভুলবশত সাপ্লাইসে 5,000 টাকা ডেবিট করেছে আর নগদান ক্রেডিট করেছে হচ্ছে 5,000 টাকা, হলে কোনটি ঘটবে? আসলে তারা বলে আমি চাইলে সম্পদ বেশি দেখাইছি, আবার সম্পদ কম দেখাইছি। তার মানে নগদ আমার কম, নগদটা আমরা কি করছি, কম কম দেখাই ফেলাইছি অনেক বেশি, কারণ আমাদের নগদ কমার কথা 500 টাকা, তার জায়গায় আরো এক্সট্রা 4,500 টাকা বেশি কম। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি আমাদের কি হবে, নগদ নগদ হচ্ছে কম, সাপ্লাইস কম দেখানো হবে, নগদ কম সাপ্লাইস বেশি। সো আমরা দেখাচ্ছি হচ্ছে নগদ কম সাপ্লাইস বেশি দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন, মুদ্রা সমস্যা জনিত মোকাবেলায় কোন অবস্থায় পদ্ধতি সব থেকে সুবিধাজনক? নতুন একটা কোশ্চেন। সো এটা আমরা রাজশাহীতেই দেখেছি 22-23-এ আসছিল, এটাই আবার হচ্ছে 24-25-এ দিয়েছে। যদি আমরা দেখি আবার কোশ্চেনটা, মুদ্রাস্ফীতি জনিত সমস্যা মোকাবেলায় কোনটা সবচেয়ে সুবিধা হচ্ছে প্রতিস্থাপন হবে। যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করি, সেটা প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক হবে। এরপর 17 নম্বর যদি দেখি, মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি? মূলধনের সুদের ক্ষেত্রে যে আসলে চুক্তির সাথে কোনটি সম্পর্কিত? সো মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কি হবে? সম্পর্ক হবে, সম্মতি হবে, না মুনাফা হবে, না হচ্ছে গিয়ে সম্পত্তি হবে? যদি এটা কেউ জেনে থাকেন, ভিডিওটা পজ করে আপনার অ্যান্সার কমেন্টে লিখতে পারেন। এটা কিন্তু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23-এ আসছে। সো এক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করি এটা হচ্ছে মুনাফা, সম্পর্ক হচ্ছে মুনাফার সাথে। আসলে মূলধন সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত হবে মুনাফা। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুত মাল মূল্যায়ন করা হয়? হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতি অনুযায়ী? এটা হচ্ছে রক্ষণশীলতা, যে আমরা রক্ষণশীলতা নীতি অনুযায়ী সব থেকে কম মূল্যটা আমরা দেখাই। এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21-এ। এরপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, যে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায় কোনটি? ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, নগদ বার্তা, না পরিমাণ বার্তা? সো নগদ বার্তা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, যেটা আমি বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের পরে পাওনাদার কাছ থেকে বার্তা পাই আর দেনাদারকে আমি বার্তা প্রদান করি।
সর্বশেষ কোশ্চেন, প্রকৃত জাবেদা বইগুলো কোনটি? প্রকৃত জাবেদা বই আসলে কোনটি? প্রকৃত জাবেদা বই এখানে আমরা অপশন হিসেবে দেখতে পাচ্ছি সংশোধনের জাবেদা, সমন্বয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এরপর হচ্ছে সমাপনী জাবেদা ও নগদ প্রাপ্তি জাবেদা। সো প্রকৃত জাবেদা বই হচ্ছে সংশোধনের জাবেদা ও সমন্বয় জাবেদা। সো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের আসলে উৎসাহ আশা করি আপনারা বাড়াবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।